গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এখন আপনাদের পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস ধরা বাঁধা জীবন। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। একদিনে ভূপেনের বউ আর ছেলে মরিয়া গেল, কিন্তু ভূপেন কাঁদিল না। প্রথমে মরিল তার বউ, কয়েক ঘন্টা পরে ছেলেটা। ভূপেনের আর ছেলে মেয়ে নাই। বছর দুয়েক বয়স হয়েছিল ছেলেটার। মাসখানেক আগে তার টাইফয়েড হয়। ছেলে সামান্য কিছু হইলেই ভূপেনের বউ বড় অস্থির হইয়া পড়িত। ভাবিয়া ভাবিয়া এবং কারো বারণ না মানিয়া দিন রাত ছেলের সেবা করিয়া সে বড়ই কাবু হইয়া পড়িয়াছিল। আরও বড় একটা কারণ ছিল তার কাবু হইয়া পড়ার। মারা সে গেল সেই কারণটির শেষ ধাক্কায়, মরা একটা মেয়েকে জন্ম দিতে গিয়া। প্রথম মরণটা যখন ঘটে, ভূপেন আনমনে একটা সিগারেট ধরাইয়া মেয়েদের কান্নার শব্দ কানে আসা মাত্র আধ পোড়া সিগারেটটা ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছিল। ছেলের মরার সময়ও সে তেমনই আনমনে একটা সিগারেট ধরাইল এবং মেয়েদের কান্নার শব্দ নতুন আবেগে উচ্ছ্বসিত হইয়া ওঠা মাত্র আবার সিগারেটটা ফেলিয়া দিল। বন্ধু ও প্রতিবেশী ভদ্রলোকেরা আসিয়াছিলেন। ভূপেনের বউ মারা গেলে তারা ভাবিল ছেলের ভাবনায় শোক মানুষটার চাপা পড়িয়া গিয়াছে, সে পরে কাঁদিবে ছেলের একটা কিছু হইয়া গেলে। ছেলেটা মারা যাওয়ার পর তারা ভাবিল পরপর দুটি দুর্ঘটনায় মানুষটার ধাঁধা লাগিয়া গিয়াছে। থতমত ভাবটা কাটিয়া গেলেই সে পাগলের মতো মাথা কপাল কুটিয়া কাঁদাকাটা করিতে থাকিবে। কিন্তু অল্পে অল্পে সময় কাটিয়া গেল। দেহ দুটিকে শ্মশানে নেওয়ার আয়োজন প্রায় সম্পূর্ণ হইয়া আসিল। ভূপেন কাঁদিল না। না কাঁদিলে যে সব পাগলামি করার রীতি আছে, এ অবস্থায় সেরকম কোনো পাগলামিও করিল না। কেবল মুখখানা তার দেখাইতে লাগিল অস্বাভাবিক রকম বিবর্ণ। কদিন দাড়ি কামায় নাই, স্নান হয় নাই 2-3 দিন। ভূপেনের মুখখানা এমনি শোকাতুর মানুষের মুখের মতো হইয়া গিয়াছিল। সকলে তাই আরও বেশি অস্বস্তির সঙ্গে ভাবিতে লাগিল মুখে যার গভীর মর্মান্তিক শোকের এমন স্পষ্ট ছাপ পড়িয়াছে, সে কাঁদে না কেন? দুটি মানুষ যে বাড়িতে মারা গিয়াছে সদ্য সদ্য, সে বাড়িতে অসাধারণ একটা অবস্থা সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। সেজন্য কিছু আসিয়া যায় না। অস্বাভাবিক কিছু ঘটিলেই মানুষ পীড়া বোধ করে। ভূপেনের চুপচাপ থাকা ছাড়া এবারে তার সব ঠিক মানানসই আছে। ভূপেনের মা আর পিসিমা চিৎকার করিয়া মরা কান্না কাঁদিতেছে। ভূপেনের দিদি বিমলার ঘণ্টায় ঘণ্টায় ফিট হইতেছে। ভূপেনের ছোট বোন মেঝেতে বা দেয়ালে মাথা ঠুকিয়া ঠুকিয়া মাথা ফাটানোর চেষ্টা আরম্ভ করায় পাড়ার একটি বউ দুহাতে তাকে জড়াইয়া ধরিয়া আছে। ভূপেনের বউ দিদি ভেতরের বারান্দায় দেয়ালের দিকে মুখ করিয়া গা এলাইয়া পড়িয়া আছে আর মৃদু ও মিহি গলায় গানের মতো সুর করিয়া কাঁদিতেছে। ভূপেনের দাদা পাগলের মতো একবার ভেতর ও একবার বাহির করিতে করিতে হায় হায় করিতেছে। আর শোকের এই সমস্ত প্রকাশ্য অভিব্যক্তির মধ্যে চলিতেছে মরণের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থার আয়োজন। কোমরে গামছা জড়াইয়া 8-10 জন উৎসাহী ও অভিজ্ঞ মানুষ জুটিয়া গিয়াছে। হরদম বিড়ি সিগারেট পুড়িতেছে। বয়স্ক ভদ্রলোকদের মুখে নানা রকম দার্শনিক মন্তব্য শোনা যাইতেছে। বাঁচা মরার উপর মানুষের নাকি কোনো হাত নাই। ভগবান কেন যে দেন আর কেন যে কাড়িয়া নেন তিনিই জানেন। যাইতে আমাদের সকলকেই হইবে, 2 দিন আগে আর পরে। এ সমস্তের মধ্যে ভূপেনের নিঃশব্দ শোক বড়ই খাপছাড়া মনে হইতে লাগিল। প্রসন্ন অভিজ্ঞ মানুষ। চিন্তিত মুখে সে আরেকজন অভিজ্ঞ মানুষকে বলিল, এ তো ভালো কথা নয়।
একটু কাঁদাকাটা করা যে দরকার। ভাবিয়া চিন্তিয়া প্রসন্ন ভূপেনের কাছে গেল। এমনি অদৃষ্ট ভাই মানুষের, সংসার করতে হলে সবাইকে এমনি করে কাঁদতে হয়, কি করবে বলো? আমার এ কি সর্বনাশ হয়ে গেল প্রসন্নদা, কেন আমার এমন হলো প্রসন্নদা? কাঁদিতে কাঁদিতে মানুষ যেভাবে এ ধরনের কথা বলে অবিকল সেই রকম শোনাইল কথাগুলি। তবু বেশ বোঝা গেল ভূপেন কাঁদে নাই। প্রসন্ন থাকে শহরের প্রায় অন্য প্রান্তে। ভূপেনকে কাঁদাইতে না পারিয়া সে হতাশ হইয়া বাড়ি ফিরিয়া গেল। পরদিন আসিল প্রসন্নের বোন প্রভা। বাড়িতে পা দিয়াই চোখ মুছিতে মুছিতে ধরা গলায় সে দাবি করিয়া বসিল, না না, এরকম করবেন না ভূপেন মশাই, একটু আপনি কাঁদুন, কেন চেপে রাখছেন জোর করে? কাঁদব? ভূপেন কাঁদো কাঁদো হইয়া বলিল, হ্যাঁ কাঁদুন, প্রাণ ভরে কেঁদে নিন, তাতে কোনো দোষ নেই, এরকম অবস্থায় কাঁদা যে দরকার। নিজের কান্না বন্ধ করিতে প্রভাকে নিজের মুখে রুমাল গুজিয়া দিতে হইল। এ তার লোক দেখানো কান্না নয়। পারিলে না কাঁদিয়াই ভূপেনের সঙ্গে দেখা করার কাজটা সে সারিয়া যাইত। ভূপেনকে কাঁদাইতে আসিয়া ভূমিকা করিতে গিয়া নিজেই সে এমনভাবে কাঁদিয়া ফেলিবে তার ধারণাও ছিল না। সমস্ত শরীর তার থরথর করিয়া কাঁপিতে থাকে, আর দুচোখ দিয়া দরদর করিয়া জল গড়াইয়া পড়ে। এতখানি ব্যাকুল হইয়া প্রভা নিজে না কাঁদিলে ভূপেন হয়তো এখন কাঁদিয়া ফেলিতে পারিত। প্রভার বিকৃত মুখভঙ্গি দেখিতে দেখিতে তার মুখের এতক্ষণের কাঁদো কাঁদো ভাবটুকু পর্যন্ত ঘুচিয়া গেল। 2 বছর আগে প্রভা ডাক্তারি পাশ করিয়াছে। পাশ করার অনেক আগে হইতেই সে মাঝে মাঝে আসিয়া ভূপেনের বাড়ির ছেলে মেয়েদের চিকিৎসা করিয়া যাইত। মন তার কোনোদিন নরম ছিল না, ভাব প্রবণতা তার নাই। মনে মনে ভূপেন বোধ হয় একটু ভয়ই তাকে করে। ভূপেন তার প্রিয়জনের পর্যায়ে পড়ে সন্দেহ নাই। ভূপেনের বউ আর ছেলেটাকেও সে স্নেহ করিত। তবু এভাবে তার কান্নায় ভাঙিয়া পড়িবার উপযুক্ত কারণ তো ভূপেনের বউ আর ছেলের মরণ নয়। সহানুভূতির কান্না কি এমন হয়? ব্যাপারটা ভূপেন ঠিক বুঝিয়া উঠিতে পারে না। প্রভাকে সে কোনো দিন কাঁদিতে দেখে নাই। বছরখানেক আগে প্রভার ছোট ভাইটি যখন মারা যায়, প্রভা নাকি তখন ভয়ানক কাঁদিয়াছিল। ভূপেন সে সময় এখানে ছিল না। আজ প্রভার কান্নার ভঙ্গিটা ভূপেনের অভিনব এবং খাপছাড়া মনে হইতে থাকে। কান্নার বেগ কমিয়া আসিলে প্রভা বলে, কি করে সইবেন ভূপেনবাবু? পঞ্চুর কথা মনে হলে আজও যে আমার বুক ফেটে যায়। মনে হয় আমার কেউ নেই, সব শূন্য হয়ে গেছে। এবার কতকটা বুঝিতে পারিয়া ভূপেন ভাবে, প্রভার তো নিজের ছেলে মেয়ে নাই, তাই ছেলেকে আর ভাইকে হারানোর তফাতটা ঠিক ধারণা করিয়া উঠিতে পারিতেছে না। ছেলে মরিয়া গেলে মানুষের কেমন লাগে ও তার কি বুঝিবে? একটু ভাবিয়া ভূপেন বলিল, কেঁদো না প্রভা, শোক পাওয়া সংসারের রীতি, কি করবে বলো? মানুষের তো কোনো হাত নেই। প্রভা আরও জোরে কাঁদিয়া উঠিল, আমি চেষ্টা করলে হয়তো নন্তুকে বাঁচাতে পারতুম ভূপেনবাবু। শুনিয়া ভূপেন ভাবিল, ডাক্তার হোক আর যাই হোক, প্রভা মেয়ে মানুষ তো, এরকম আবোল তাবোল কথা মনে হওয়া আশ্চর্য নয়। কেবল মেয়ে মানুষ বলিয়াই প্রভার উপর আজ ভূপেন যেন বিশেষ মমতা বোধ করে, এবং বোধ হয় সেজন্যই দুপুরবেলা উদ্দেশ্যহীনভাবে বাড়ির বাহির হইয়া কি করিবে ভাবিতে গিয়া প্রথমে ভূপেনের মনে হয় প্রভাদের বাড়ি যাওয়ার কথা। কিন্তু মোটে কয়েক ঘণ্টা আগে প্রভা আসিয়া তার সঙ্গে দেখা করিয়া কাঁদিয়া গিয়াছে। এখন আবার তাদের বাড়ি যাইতে ভূপেনের সংকোচ বোধ হয়। অন্য সময় অন্য অবস্থায় প্রভা আসিলেও একবার ছাড়িয়া 10 বার তাদের বাড়ি যাওয়া চলিত।
আজ বোধ হয় একটু খারাপ দেখাইবে গেলে। প্রভা কি ভাবিবে কে জানে। ট্রামে উঠিয়া সে টিকিট করে শহরের অন্য প্রান্তে যাওয়ার, যেখানে প্রভাদের বাড়ি। কিন্তু চৌরঙ্গিতে নামিয়া গাড়ি বদল করার পরিবর্তে টিকিটটা ফেলিয়া দেয়। তারপর কি ছবি দেখানো হইতেছে নাম না পড়িয়াই একটা সিনেমায় ঢুকিয়া পড়ে। টিকিট কেনার সময় সে বড় সংকোচ বোধ করে, ভিতরে গিয়া বোধ করে অস্বস্তি। আজ কি তার সিনেমা দেখা উচিত? চেনা মানুষ কেউ তাকে এখানে দেখিলে কি মনে করিবে কে জানে। কেবল তাই নয়, ভূপেনের মনে হইতে থাকে আজ সিনেমায় আসিয়া সে যেন সরমা আর নন্তুর স্মৃতিকে কেমন অপমান করিতেছে। ওরা দুজন যে সত্যিই নাই, এ চিন্তায় ভূপেন এখনো অভ্যস্ত হইতে পারে নাই। ওদের যে পুড়াইয়া ফেলা হইয়াছে এ কথাটা সবসময় মনে থাকে বটে, কিন্তু সেই সঙ্গে ওদের এতকালের অস্তিত্বের অনুভূতিটাও যেন আগের মতোই জোরালো হয়ে আছে। পর্দায় একজনকে কাঁদিতে দেখিয়া ভূপেন ছবির দিকে মনোযোগ দিয়া কারণটা বুঝিবার চেষ্টা করে। তারপর ছবিটা তার ভালো লাগিয়া যায়, আর কিছু মনে থাকে না। কাহিনীটা উদ্ভট। অন্য সময় ভূপেনের বিরক্তি বোধ হইত। আজ অবাস্তব নরনারীর জীবনে স্রোতের মতো খাপছাড়া অসম্ভব ঘটনা ঘটিতে দেখিয়া তার এমন মজা লাগে বলিবার নয়। এবং ছবি শেষ হওয়া মাত্র তার মনে হয়, এ জগতে যখন ধরা বাঁধা কোনো নিয়ম নাই, এখন তার প্রভাদের বাড়ি যাওয়ার মধ্যে দোষের কি থাকিতে পারে। বাড়ির মধ্যে প্রভা খুব হাসিতেছিল। বাহিরের ঘর হইতে শোনা যায় এত জোরে। শুনিয়া ভূপেনের মস্ত একটা দুর্ভাবনা যেন কাটিয়া যায়। আজ সকালে প্রভা নন্তু আর সরমার জন্য কাঁদিতেছে মনে করিয়া প্রথমটা তার কিরকম খারাপ লাগিয়াছিল, এবং কান্নাটা তার নিজের ভাইয়ের জন্য জানিতে পারিয়া কিরকম নিশ্চিন্ত হইয়া গিয়াছিল। তখন খেয়াল না হোক, পরে ভূপেন সেটা বুঝিতে পারিয়াছিল। কথাটা জটিলও নয়, দুর্বোধ্যও নয়। যতই কষ্ট হোক, মুক্তির একটা অবাধ্য অনুভূতিও যে প্রথম হইতে জাগিয়াছে, সেটা না মানিয়া ভূপেনের লাভ কি? শীতকালের শেষাশেষি হাড় কাঁপানো শীতের মধ্যেও হঠাৎ একদিন আবহাওয়ার পরিবর্তন অনুভব করার মতো স্ত্রী পুত্রের শোকের মধ্যে হালকা ও ব্যাপক মুক্তির স্বাদ সে যদি পায়, প্রভার তো অভদ্র রকমের আনন্দ বোধ করাই উচিত। আহা, আজ কতকাল মেয়েটা শুধু তাকে একবার দেখিবার জন্য, তার দুটি কথা শুনিবার জন্য ব্যাকুল আগ্রহে ছুটিয়া ছুটিয়া তার বাড়িতে গিয়াছে। বছরের পর বছর বোকার মতো সে কিরকম নির্বিকারভাবে প্রভার নীরব পূজা গ্রহণ করিয়া আসিয়াছিল, ভাবিলে ভূপেনের কান গরম হইয়া ওঠে। সরমাকে বিবাহ করিবার সময় একবার তার মনেও হয় নাই তার বউ হওয়ার জন্য মনে মনে প্রভা ছটফট করিতেছে। ওরকম সাধারণ শ্রীহীন একটা মেয়ে যে আবার মনের মধ্যে এ ধরনের কামনা পোষণ করিতে পারে, এ ধারণাই তার ছিল না। প্রায় ৩-৪ বছর পরে প্রভার মনের অবস্থা সম্বন্ধে তার প্রথম সন্দেহ জাগে। তাও প্রভার কথা তুলিয়া সরমা মাঝে মাঝে তাকে ঠাট্টা করিত বলিয়াই কথাটা তার খেয়াল হইয়াছিল। তারপরেও ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করিতে তার কি কম সময় লাগিয়াছে? বুঝিয়াও যেন বোঝা যায় নাই, বিশ্বাস করিয়াও বিশ্বাস করিতে ভরসা হয় নাই। মন বড় শক্ত প্রভার। কথায় কাজে মনের ভাব সে সহজে ধরা পড়িতে দেয় না। তবে ক্রমে ক্রমে ভূপেনের নিজের দৃষ্টিশক্তি যেন তীক্ষ্ণ হইয়াছে, বোধশক্তি বাড়িয়াছে। প্রভা সম্বন্ধে যে কথাটা প্রথমে নিজের কাছে উদ্ভ্রান্ত কল্পনা বলিয়া মনে হইত, পরে নানা রকম যুক্তি দিয়া সেই কথাটাকে সে সত্য বলিয়া দাঁড় করাইতে শিখিয়াছে। প্রভার চোখের দৃষ্টিতে নেশার অস্পষ্ট ইঙ্গিতের মতো একটা দুর্বোধ্য স্বপ্নময় ভাব আছে বলিয়া যেদিন প্রথম মনে হইয়াছিল, ব্যাপারটা সেদিন রীতিমতো হাস্যকর ঠেকিয়াছিল ভূপেনের কাছে। নিজের ছেলেমানুষী ভাবপ্রবণতার প্রমাণ বলিয়া মনে হইয়াছিল নিজের এই আবিষ্কার।
কিন্তু আজকাল প্রভার চোখের দিকে চাহিয়া প্রায় সে স্পষ্ট দেখিতে পায় কুয়াশার মতো ঘোলাটে কিছু প্রভার দৃষ্টিকে যেন নিষ্প্রভ করিয়া রাখিয়াছে, আর খাপ ছাড়া ঠেকে না। এরকম হওয়ায় সঙ্গত মনে হয়। এতকাল মন যদি প্রভার আচ্ছন্ন করিয়া রাখিয়া থাকে প্রেম, চোখে তার ছাপ পড়িবে বই কি। হাসি থামাইয়া মুখ গম্ভীর করিয়া প্রভা নামিয়া আসিল। খানিকক্ষণ একেবারে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া সে বোধ হয় ভূপেনের আকস্মিক আবির্ভাবের কারণটা বুঝিবার চেষ্টা করিল। তারপর হঠাৎ বসিয়া পড়িল নিজে। আজ আপনি আসবেন ভাবিনি। কোথায় আর যাব বলো, তুমি ছাড়া আমার কে আছে? নিজের অসহায় অবস্থাটা এমন স্পষ্টভাবে ঘোষণা করিয়া ভূপেন পরম তৃপ্তি বোধ করে। অনেককাল তপস্যা করার পর ভক্তকে বর দিতে আসিয়া দেবতার কেমন লাগে ভূপেনের জানিবার কথা নয়। তবু তার মনে হইতে থাকে সে যেন ওই রকম একটি দেবতার পদ পাইয়াছে। বরদানের ভূমিকাটিও যে বেশ লাকসই হইয়াছে প্রভার চকিত দৃষ্টিপাতে, সেটুকু বেশ সে বুঝিতে পারে। কিন্তু তারপর প্রভার মুখে যে ভয় আর ভাবনার স্পষ্ট ছাপ পড়ে, সেটা একটু দুর্বোধ্য মনে হয় ভূপেনের। প্রভা একটু ভাবিয়া বলে, আপনার কথাই সারাদিন ভাবছিলাম। তা জানি। শুনিয়া ভ্রু কুচকাইয়া প্রভা যেন খানিক্ষণ অবাক হইয়াই ভূপেনের মুখের দিকে চাহিয়া থাকে। আমার কি মনে হয় জানেন? মনে হয় আপনি কয়েকদিন কোথা থেকে ঘুরে এলে পারেন। কি আর করবেন এখানে থেকে? ঘুরে আসতে বলছো? তা যেতে পারি, তুমি যদি সঙ্গে যাও। শুনিয়া প্রভা হঠাৎ হাসিয়া বলে, আপনি আশ্চর্য মানুষ। চা খাবেন? ভূপেন বলে, কেন খাবো না? চাও খাওয়া হয়, কিছুক্ষণ গল্প গুজব চলে। তারপর ভূপেন আবার বেড়াইতে যাওয়ার কথা তোলে। ধরা যাক ভূপেন গেল, সঙ্গে গেল ভূপেনের মা আর বোন। প্রভাকে তাদের সঙ্গে যাইতে পারে না। তুমি বুঝি ভাবছিলে তোমায় নিয়ে একা পালিয়ে যাবার মতলব করেছি? প্রভা বলে, না তা ভাবিনি, কিন্তু রুগীপত্র ফেলে আমি কি করে যাব? এক্ষুনি তো আমায় উঠতে হবে, একটা ডেলিভারি কেস আছে। আপনার সঙ্গে যে দুদণ্ড গল্প করব তারও উপায় নেই। প্রভা ডাক্তার, রোগীপত্র ফেলিয়া ভূপেনদের সঙ্গে দেশভ্রমণে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। বসিয়া যে ভূপেনের সঙ্গে একটু গল্প করিবে সে সময়ও তার নাই। বাড়ি ফিরিবার পথেই ভূপেনের নিজস্ব জগতে একটা যেন ওলটপালট হইয়া যায়। এক মুহূর্তে ভবিষ্যৎ হয় অর্থহীন, কল্পনা হয় তেতো, এমন তীব্র বিষাদ জাগে যেন কিছু পাপ করিয়াছে। এটুকু ভূপেন বোঝে যে ডেলিভারি কেসের দায়িত্ব সহজ নয়। না গিয়া প্রভার উপায় নাই, কিন্তু বুঝিলে কি হইবে? যত গুরুতর কাজই তার থাক, প্রভা তাকে স্পষ্ট ভাষায় বলিয়াছে, আমার কাজ আছে, আপনি এবার যান। এ কথা এভাবে প্রভা যদি বলিতে পারে, এতদিন প্রভার সম্বন্ধে সে যা ভাবিয়া আসিয়াছে তা তো সত্য হইতে পারে না। সেই দিন বাড়ির লোকে প্রথম টের পাইল। নিজের ঘরে আরাম কেদারায় চিত হইয়া ছেলে আর বউয়ের শোকে ভূপেন কাঁদিতেছে। ঘরে আলো জ্বলিতেছিল। ভূপেন চোখে হাত চাপা দিয়া শুইয়া আছে। পা টিপিয়া টিপিয়া কাছে গিয়া বৌদিদি দেখিয়া আসিল। গালে জলের স্রোতের দাগ। তাই বটে, পুরুষ মানুষ কি আর চেঁচাইয়া কাঁদে? বৌদির কাছে খবর পাইয়া প্রায় সকলেই আসিল। চাপা আর্তনাদের কয়েকটা অদ্ভুত শব্দ কানে যাওয়ায় ভূপেন চোখ মিলিয়াই দেখে। তাকে ঘিরিয়া আপনজনের ভিড়। এতক্ষণ সে ছেলে আর বউয়ের কথাই ভাবিতেছিল। সব মনে হইতেছিল শূন্য। ভেতরে পাক খাইতেছিল একটা অসহায় যন্ত্রণা। চোখ দিয়া যে জল পড়িতে আরম্ভ করিয়াছে ভূপেন জানিতেও পারে নাই। এখন টের পাইয়া সে আশ্চর্য হইয়া গেল।
ভূপেনের সজল উদ্ভ্রান্ত দৃষ্টি দেখিয়া বাড়িতে একটা বিষম কাণ্ড বাঁধিয়া যায়। দিদির ফিট অনেকক্ষণ বন্ধ ছিল। একটা চিৎকার করিয়া সে ঢলিয়া পড়ে। ভূপেনের ছোট বোন অনু দেয়ালে মাথা ঠুকিয়া ঠুকিয়া মাথাটা যার এবড়োখেবড়ো হইয়া গিয়াছে, খানিক্ষণ বিস্ফারিত চোখে দিদিকে দেখিয়া সেও এবার মূর্ছা যায়। বৌদিদি কাঁদিতে কাঁদিতে বলে, কি হলো দেখো ঠাকুরপো। ভূপেন শান্তভাবেই বলে, হবে আবার কি, সব হিস্টেরিয়া, ওদের চিকিৎসা হওয়া দরকার। প্রভাকে ডাকবো ফোন করে? এত রাত্রে ডাকবে প্রভাকে? প্রভাকে বৌদিদি পছন্দ করে না। প্রভা সবসময়ে যেন তার সমালোচনা করে। ছেলে মেয়েদের গাদা গাদা খাওয়ানো ভালো নয়। শিশু যে সবসময় ক্ষুধায় কাঁদে তা নয়, পেটের ব্যথাতেও অনেক সময় কাঁদে। মান নোংরামির জন্যই অনেক সময় ছেলে মেয়েদের অসুখ হয়। এই সব। 7টে ছেলে মেয়ে বৌদিদির। 20-22 বছর সে স্বামীর ঘর করিতেছে। ডাক্তারিটা পাশ করিয়াই প্রভা যেন তার চেয়ে বেশি জানে। আজ পর্যন্ত যার একটা স্বামীও জুটিল না। মুখে জলের ছিটা দিলেই একটু পরে এরা দুজন উঠিয়া বসিবে। সেজন্য রাত 11টার সময় প্রভাকে ডাকিয়া পাঠানোর কোনো অর্থই বৌদিদি বুঝিতে পারে না। তবে সোজাসুজি বারণ করিবার সাহসও তার নাই। কদিন বাড়ির লোকের ব্যবহারে সে জ্বালাতন হইয়া গিয়াছে। সরমার নন্তুর অসুখের বাড়াবাড়ির সময় বাড়ির ছোট ছোট ছেলেমেয়েগুলিকে ভগবানের নামে ছাড়িয়া না দিয়া তাদের দিকে একটু নজর রাখিয়াছিল বলিয়া প্রমাণ হইয়া গিয়াছে। ভূপেনের ছেলে আর বউয়ের জন্য তার একটুও দরদ নাই। দুজনে মরিয়া গেলে সে খুব কাঁদিয়াছিল। দারুণ শোকের মধ্যেও সকলে বলাবলি করিয়াছিল তার শোকের বাড়াবাড়ির কথা। ভূপেনের বউয়ের সঙ্গে তার মনোমালিন্য ছিল বলিয়া সাধারণ দৈনন্দিন জীবনে কতগুলি ব্যাপারে ঠুকাঠুকি লাগিত বলিয়া সে মরিয়া গেলেও যেন তার শোক হওয়া উচিত নয়। শোকের প্রথম ধাক্কায় সকলে যখন নানা রকম পাগলামি আরম্ভ করিয়াছে, তখনও সে শিশুগুলিকে যত্ন করিয়াছিল, সকলকে একটু সংযত করিবার চেষ্টা করিয়াছিল। সেজন্য দিদি যে তাকে কতবার শুনাইয়াছে ঠিক নাই। বেঁচেছিস বড় বউ না? বড়লোকের মেয়ে ছিল, সকলের আদুরে ছিল, হিংসেই তাই জ্বলে মরতিস। হাড়ে তোর বাতাস লেগেছে না? অন্য সময় তার সম্বন্ধে এ ধরনের কথা মনে আসিলেও বাড়ির লোকে সাধারণত চুপ করিয়াই থাকে, অথবা আড়ালে 2-4 জন চুপি চুপি নিজেদের মধ্যে বলাবলি করে। বাড়িতে একটা অসাধারণ অবস্থার সৃষ্টি হওয়ায় মুখ আর কারো আটকে থাকে নাই। যা মনে আসিয়াছে মুখের ওপর বলিয়া বসিয়াছে। প্রভাকে ডাকিতে বারণ করিলে ভূপেন যদি কিছু ভাবিয়া বসে আর এখানকার মনের অবস্থায় বলিয়া ফেলে। মেয়েদের কথা বৌদিদি গ্রাহ্য করে না, কিন্তু ভূপেন অন্যায় কিছু বলিলে বড়ই অপমান হইবে। সে অপমান সহ্য করার ক্ষমতা তার হইবে না। হয়তো চটাচুটি হইয়া যাইবে ভূপেনের সঙ্গে। এখন ভূপেনের সঙ্গে চটাচুটি হওয়া উচিত হইবে না। বিবাহ করার আগে ভূপেনের সঙ্গে তার বড় ভাব ছিল। আবার ভূপেন একা মানুষ হইয়া গেল। বিবাহ যদি আবার সে করেও করিবে যে তাতে অবশ্য বৌদিদের কোনো সন্দেহ নাই। 2-1 বছর তো এমনি কাটিয়া যাইবে। এ সময়ের মধ্যে বৌদিদের সঙ্গে আবার কি আগের মতো ভাব করিবে না ভূপেন? কয়েক মাস পরে বৌদিদির বড় মেয়েটার বিবাহে কর্তব্যবোধে যতটা করুক, ভাইজির উপরে স্নেহের বশে যতটা করুক, বৌদিদির জন্য তার চেয়ে বেশি কিছু সে কি করিবে না? 2টি ননদকে মূর্ছা যাইতে দেখিয়া মনের দুর্বলতায় বৌদিদি কাঁদিয়া ফেলিয়াছিল। ভূপেনের শান্ত ভাব দেখিয়া আর প্রভাকে ডাকিবার কথা শুনিয়া চোখের পলকে কান্নাও বন্ধ করিয়া ফেলে। এত সব কথা তার ভাবাও হইয়া যায়। ভূপেনের পরামর্শ চাওয়ার জবাবে আমতা আমতা করিয়া চারদিক বজায় রাখিয়া পাল্টা প্রশ্ন করে। স্পষ্ট বলে না যে এত রাত্রে প্রভাকে ডাকা উচিত নয়। প্রভাকে ডাকায় যে ভালো তাও বলে না। কিন্তু তার কথা শুনিয়া ভূপেনকে মুখ গম্ভীর করিয়া নীরবে ভাবিতে দেখিয়া বৌদিদি একটু ভড়কাইয়া যায়। নিজের বক্তব্য আরও পরিষ্কার করিয়া বলে, তা তুমি যা ভালো বোঝো তাই করো,
আমি ওসব কি বুঝি। ভূপেন জিজ্ঞাসা করে, প্রভাকে তোমার কেমন লাগে বৌদি? বৌদিদি লাকসই জবাব খুঁজিতে খুঁজিতে ভূপেন আবার জিজ্ঞাসা করে, আচ্ছা, সেদিন আমার নামে কী সব বলছিল না তোমাদের কাছে? আমি ভীষণ শক্ত মানুষ, দয়া মায়ের ধার ধারি না, এইসব। বৌদিদি বলে, কই না, ওসব কিছু তো বলেনি। ঠাকুরঝিদের কাছে যদি বলে থাকে। এতক্ষণে অনু উঠিয়া বসে আছে। ভূপেন তাড়াতাড়ি প্রভাকে ফোন করিতে নিচে চলিয়া গেল। সকালে সুস্থ হইয়া উঠিলে এত রাত্রে তাকে ফোন করার আর উপলক্ষ থাকিবে না। প্রভা আসিয়া পৌঁছিতে পৌঁছিতে রাত্রি 12টা বাজিয়া গেল। দিদি এবং অনু তখন বেশ সুস্থ হইয়া উঠিয়াছে। সারাদিন প্রভার দেহ ও মন দুয়েরই অনেক পরিশ্রম গিয়াছে। বাড়ি ফিরিয়া ঘুমানোর আয়োজন করিতে করিতে ভূপেনের জোর তাগিদে উঠিয়া আসিয়াছে। বিরক্ত হইয়া মুখ ভার করিয়া সে বলিল, কাল সকালে ডাকলে পারতেন। ভূপেন বলিল, দুজনে অজ্ঞান হয়ে পড়ল কি না? প্রভা বলিল, ওরকম যারা কথায় কথায় অজ্ঞান হয় তাদের গায়ে বালতি বালতি জল ঢেলে দিতে হয়। আমি ওর কি চিকিৎসা করব? ভূপেন নিচু গলায় আদর করিয়া বলিল, তুমি রাগ করেছ প্রভা? প্রভার বোধ হয় মনে পড়িয়া গেল এই মানুষটার সম্প্রতি ছেলে আর বউ মারা গিয়াছে। সেও এবার শান্ত গলায় বলিল, না, রাগ করিনি, বড় ঘুম পেয়েছে কি না। এখানেই ঘুমিয়ে থাকো। এই প্রস্তাবে প্রভা রাজি হইল না। নিজের বিছানাটি ছাড়া তার ঘুম আসে না। তাছাড়া কাল ভোর হইতে না হইতেই রোগী আসা আরম্ভ হইবে। তখন ভূপেন বলিল, চলো তবে তোমাকে পৌঁছে দিয়ে আসি। প্রভা বলিল, হুম, রাত 1টার সময় আপনি আমায় অত দূরে পৌঁছে দিতে যাবেন, তার কোনো মানে হয় না। ফিরতে ফিরতে আপনার 2:30-3টে বেজে যাবে। কাল বোধ হয় সারা রাত ঘুমননি। সঙ্গে যে দাসী আসিয়াছিল তার সঙ্গেই প্রভা ফিরিয়া গেল। এমনিভাবে প্রভার সঙ্গে ভূপেনের একদিনে 3বার দেখা হইয়া গেল। ছেলে আর বউয়ের শোকের প্রথম ধাক্কায় সে যখন কাবু হইয়া পড়িয়াছে, তারপর প্রভার সঙ্গে 2-1 দিন অন্তর দেখা হইতে থাকে। দিন কাটিতে কাটিতে মাস কাটিয়া যায়। ভূপেন স্পষ্ট করিয়া প্রভাকে কিছু বলে না, ধৈর্য ধরিয়া অপেক্ষা করিয়া থাকে। ভাবে কিছুদিন চুপ করিয়া থাকাই উচিত। ছেলে বউ মারা যাওয়ার পর সময় কাটিতে না দিয়া প্রভাকে বলা সঙ্গত হইবে না যে এবার তুমি আমার বউ হও প্রভা। কেবল এই জন্যই যে ভূপেন চুপ করিয়া থাকে তা নয়, ছেলে আর বউয়ের শোকটাই তাকে বাধা দেয়। ভূপেন কাঁদে না, কিন্তু ভাবে, প্রায় সবসময়ই ভাবে। চোখ বুজিয়া ভাবিতে ভাবিতে কখনো সরমাকে, কখনো নন্তুকে চোখের সামনে দেখিতে পায়। ওদের চোখের, মুখের, হাতের, পায়ের, চুলের, দাঁতের এক একটি বৈশিষ্ট্য হঠাৎ একসময় স্পষ্ট হইয়া ওঠে। ওদের হাসি কান্নার মুখভঙ্গি মনে করিতে গিয়া শব্দ পর্যন্ত শুনিতে পাইয়া 2-1বার ভূপেন চমকাইয়া পর্যন্ত ওঠে। সরমার বাক্স আলমারি ঘাটিতে ভূপেনের ভালো লাগে। মাঝে মাঝে দরজা বন্ধ করিয়া ঘণ্টার পর ঘণ্টা ওই খেলাতে সে মাতিয়া থাকে। কত বিচিত্র কাপড় জামাই সরমার ছিল, প্রসাধনের কত বিভিন্ন সামগ্রী, গায়ে আটে না এত সোনার গয়না ছিল। তবু রাশি রাশি কাচের চুড়ি জমা করা আছে দেখিয়া ভূপেন যেন আশ্চর্য হইয়া যায়। নতুন করে আজ যেন সে বুঝিতে পারে কি ছেলে মানুষই ছিল তার সরমা। 2টি দামি কাপড়ের ভাঁজে খানিকটা আচার পাওয়া যায়। সরমার চুরি করিয়া আচার খাওয়ার শখ ছিল। কনে ধরা পড়িবার ভয়ে এখানে আচার গুজিয়া দিয়াছিল, তারপর আর মনে ছিল না। 3 শেষে ওষুধ একটি বাক্সের তলে লুকানো অবস্থায় পাওয়া যায়। মাস 6 আগে সরমাকে শরীর ভালো করার জন্য ওষুধ দেওয়া হইয়াছিল। এতদিন পরে আজ ভূপেন টের পায় ওষুধ সরমা খাইত না, তাকে ফাঁকি দিয়াছিল। দুষ্টুমিও কি কম জানিত তার সরমা?
অজস্র স্মৃতিচিহ্নের মধ্যে সরমা তার স্মৃতি আর পরিচয় রাখিয়া গিয়াছে। বাক্সটি খোলামাত্র যে গন্ধ নাকে লাগে, তাও যেন সরমারই একটা ঘনিষ্ঠ স্থায়ী অস্তিত্ব। ভূপেন জোরে শ্বাস টেনে সরমার প্রত্যেকটি দরকারি অদরকারি জিনিস হাতে করিয়া নাড়িয়া চাড়িয়া দেখে। কিছুক্ষণ কাটিয়া যাওয়ার পর সে স্পষ্ট বুঝিতে পারে কেমন যেন একটা নেশা হইয়াছে। সরমার স্মৃতিচিহ্নের বেলা এরকম হয়, নন্তুর স্মৃতিচিহ্নের ব্যাপার অন্যরকম। সরমার জামা কাপড়ের সঙ্গেই নন্তুর কত পোশাক আছে, বাক্সে, আলমারিতে তার কত খেলনা, ঘরেও কত কি জমা করা আছে এখানে ওখানে। কিন্তু নন্তুর কোনো জিনিস যেন সহজে ভূপেনের চোখেই পড়িতে চায় না। দেখিবার বা ঘাঁটিবার বিশেষ আগ্রহও তার নাই। কখনো যদি খেয়াল হয় যে ঘরের কোণের ছোট টেবিলটার উপরকার ছবির বইয়ের গাদাটি ছিল নন্তুর, ভূপেনের বুকের মধ্যে হু হু করিতে থাকে। এ যে নন্তুর স্মৃতিচিহ্ন। আজ নন্তু নাই বলিয়া কতগুলি আস্ত আর মলার ছেঁড়া নতুন ও পুরাতন শিশুপাঠ্য বই দেখিয়া নন্তুর কথা মনে করিয়া তার কষ্ট হইতেছে। এসব ভূপেন ভাবে না। ছেঁড়া মলার দেখিয়া তার মনে পড়িয়া যায় না কি দুরন্ত ছেলেই ছিল তার নন্তু। একটা প্রায় অচিন্তনীয় ও অসহ্য যন্ত্রণা তার ভেতরে মোচড় দিতে থাকে। তবে বেশিক্ষণের জন্য নয়। সরমার কথা মনে পড়িয়া যায় যে তার একটি ছেলে ছিল, সে ছেলেটি মরিয়া গিয়াছে। এবং এসব কথা মনে পড়িয়া যে গভীর শোক জাগে, তার নিচে নন্তুর সম্বন্ধে মনের দুর্বোধ্য ও যন্ত্রণাদায়ক প্রক্রিয়াটা চাপা পড়িয়া যায়। শ্মশানে ভূতের ভয়ে যার মূর্ছার উপক্রম হয়, ঊর্ধ্বশ্বাসে পলায়ে আসিয়া সে নিজের ঘরে বসিয়া ভূতের গল্প পড়িয়া শিহরিয়া উঠিতে পারে। ভূপেনও কতকটা সেই রকম করে। একদিন প্রভা বলিল, আপনি নাকি ঘরের দরজা বন্ধ করে কাঁদাকাটা করেন, বৌদির কাছে শুনলাম। ভূপেন বলিল, না, কাঁদাকাটা করব কেন? হইচই গোলমাল ভালো লাগে না, তাই দরজা বন্ধ করে বসে থাকি। চুপচাপ বসে থাকেন? ঠিক চুপচাপ বসে থাকি না। আরও 1 মাসের ছুটি নেবেন শুনলাম। কোথাও যদি নাই যান, ঘরের কোণে মন খারাপ করে বসে থাকার জন্য ছুটি নিয়ে লাভ? তার চেয়ে কাজে কর্মে মেতে থাকা ঢের ভালো। ভূপেন একটু ভাবিয়া বলিল, 1 মাস নয়, 3 মাসের ছুটি দরখাস্ত করেছি। এ 3 মাসের মাইনে পাব, তারপর 3 মাস অর্ধেক মাইনে ছুটি নেব, তারপর 6 মাস বিনে মাইনেই। প্রভা আশ্চর্য হইয়া বলিল, কেন? কথা হইতেছিল প্রভাদের বাড়িতে, প্রভার ঘরে দুপুরবেলা। সকালে প্রভা ভূপেনদের বাড়ি গিয়াছিল, ভূপেন বাড়ি ছিল না। ভূপেন তাই দুপুরবেলায় দেখা করিতে আসিয়াছে। দেরি করে আসিলে অবহেলা মনে করিয়া প্রভার মনে যদি কষ্ট হয়। দুপুরবেলা এ সময়টা প্রভার একটু ঘুমোনো অভ্যেস। চোখ দুটি তার ঝিমাইয়া আসিয়াছিল। বিস্মিত হইলে প্রভা মাথাটা একটু পেছন দিকে ঠেলিয়া ঘাড়টা একটু বাঁকাইয়া আট চোখে তাকায়। সে সঙ্গে শরীরটাও একটু বিশেষ ভঙ্গিতে কাত হইয়া পড়ে। এটা তার চিরদিনের অভ্যেস। ভূপেনের অনেকবার দেখিবার সুযোগ হইয়াছিল, কিন্তু কোনো দিন চাহিয়া দেখে নাই। আজ খুঁটিয়া খুঁটিয়া বিশেষভাবে দেখিতে দেখিতে প্রভার প্রশ্নের জবাব দিতে সে ভুলিয়া গেল। প্রভার বিস্ময় কমিয়া গেল। অস্বস্তি বোধ করিয়া সে আবার বলিল, এতদিনের ছুটি নেবেন কেন? তখন ভূপেন বলিল, বছরখানেক না কাটলে তো আর আমাদের বিয়েটা হতে পারবে না। আমার যা মনের অবস্থা তাতে আপিসের কাজ আমার দ্বারা হবে না প্রভা। তুমি যা ভাবছ তা কিন্তু নয় প্রভা। তোমার জন্য মনটা আমার বেশি অস্থির হয়ে পড়েছে। 7-8 বছর তোমার মনে কষ্ট দিয়েছি ভাবলেই। প্রভার চোখে, মুখে এবং দেহে আবার বিস্ময়ের ভঙ্গি ফুটিয়া ওঠে। প্রভাকে কি বলিবে ভূপেন অনেকবার ভাবিয়া রাখিয়াছিল। এতদিনে মুখস্থ হইয়া যাওয়ার কথা। আজ যে বলিবে এটা অবশ্য ঠিক ছিল না, তবু ভাবিয়া রাখা কথাগুলির বদলে
এসব কথা বলিয়া ফেলিল কেন ভূপেন বুঝিতে পারে না। শান্তভাবে সরল ভাষায় প্রভাকে জানানো যায় যে সে তাকে বহুদিন হইতে ভালোবাসে এবং তেমনি সহজ শান্তভাবে বাকি জীবনটা একসঙ্গে কাটানোর জন্য তার সম্মতি চাওয়া, এর মধ্যে 7-8 বছর প্রভার মনে কষ্ট দেওয়ার প্রশ্ন তো নাই। বিব্রতভাবে ভূপেন আবার বলিল, আমি বলছিলাম কি, লোকে যা ভাবে ভাবুক, আর মাসখানেকের মধ্যে আমরা বিয়েটা সেরে ফেলি এসো। এতদিন উপায় ছিল না, কোনো রকমে কাটিয়েছি, এখন আর তোমায় ছেড়ে একটা দিনও থাকতে পারছি না প্রভা। প্রভা নীরবে উঠিয়া জানালার কাছে সরিয়া গেল। জানালায় কিছুই দেখিবার নাই, কয়েক হাত তফাতেই পাশের বাড়ির দেয়াল, মাঝখানে ইটপাতার সরু গলি, পায়ে পায়ে ইটগুলি ক্ষয় হইয়া গিয়াছে। প্রভার মাথার পেছনে আলগা অসম্পূর্ণ খোপা দেখিতে দেখিতে ভূপেনের হঠাৎ আঘাত পাওয়ার মতো তীব্র লজ্জাবোধ হয়। কেবল লজ্জা নয়, ঘুম বা নেশার ঘোর কাটিয়া সচেতন হইয়া উঠিবার মতো একটা অনুভূতি এমন স্পষ্টভাবে সে অনুভব করিতে আরম্ভ করে যে তার মনে হয় অনেকগুলি দিন একটা অদ্ভুত আত্মবিস্মৃতির মোহে আচ্ছন্ন হইয়া থাকিবার পর এই মুহূর্তে সত্য সত্যই বুঝি তার চেতনা হইয়াছে। এই কয়েকদিন সরমা ও নন্তুর মৃত্যুর পরের দিনগুলি কিছুই সে সজ্ঞানে করে নাই। কি ভাবিতেছে প্রভা? বুড়ো বয়সে বউ মরা মাত্র আবার বিবাহ করার জন্য তাকে খেপিয়া উঠিতে দেখিয়া হয়তো সে স্তম্ভিত হইয়া গিয়াছে, হয়তো বুঝিয়াই উঠিতে পারিতেছে না স্ত্রী পুত্রের জন্য যার চোখের জল শুকানোর সময় পায় নাই, সে কেমন করে এত সহজে আর একজনের কাছে বিবাহের প্রস্তাব করে। হঠাৎ ছোকের মাথায় আত্মবিস্মৃতির মুহূর্তে কথাগুলি সে বলিয়া ফেলে নাই, প্রভা তা জানে। সেরকম কোনো ভূমিকাই গড়িয়া ওঠে নাই, আজও নয়, আগেও নয়। প্রৌঢ় বয়সে স্বাভাবিক ধীরতার সঙ্গে প্রায় আবেগহীন ভাষায় সে ঘোষণা করিয়াছে তার প্রেম ও প্রয়োজনের প্রস্তাব, তার প্রেম ও তার প্রয়োজন। প্রভাকে নিমন্ত্রণ করিতে আসিয়া সে যেভাবে প্রভাকে বলিত, তুমি না গেলে কিন্তু চলবে না প্রভা, সেইভাবে সে তাকে জানাইয়া দিয়াছে তাকে ছাড়িয়া একটা দিনও সে থাকিতে পারিতেছে না। গলাটা একটু কাঁপিয়া পর্যন্ত যায় নাই। 42 বছর বয়স হইয়াছে, 42 বছর, অথবা 43। 43 হওয়া তো আশ্চর্য নয়। ভূপেন আশ্চর্য হইয়া যায়। নিজের বয়স সম্বন্ধে তার সঠিক ধারণা নাই। মনে মনে একটা আন্দাজি হিসাব রাখিয়াই সন্তুষ্ট হইয়া আছে। বছরের কি এত ছড়াছড়ি জীবনে যে একটা হিসেব রাখিতেও এত অবহেলা? প্রভার কত বয়স হইয়াছে? সরমার বয়সটা মনে আছে, আর নন্তুর। বিবাহের সময় সরমার বয়স ছিল 17, 10 বছর পরে সে মারা গিয়াছে। নন্তু বাঁচিয়া থাকিলে এই ফাল্গুনে তার 9 বছর বয়স হইত। সরমার চেয়ে প্রভা 3-4 বছরের বড়। প্রভার তবে 30-এর কাছে বয়স পৌঁছিয়াছে, তাই বটে। একটু তাই মোটা হইয়া পড়িয়াছে প্রভা আজকাল, একটু শিথিল হইয়া পড়িয়াছে তার দেহ আর মন। কথা আর চালচলনে আসিয়াছে গাম্ভীর্য। একদিন, অনেক দিন আগে, সিঁড়ির উপর দাঁড়াইয়া ধাপে ধাপে পা ফেলিয়া প্রভাকে নামিতে দেখিয়া তার মন ভুলিয়াছিল। মনে হইয়াছিল তার নিজের জীবনের ছন্দ তরঙ্গ যেন রূপ ধরিয়া নিচে নামিয়া দূরে চলিয়া যাইতেছে। আজ সমতলে মেঝেতে পা ফেলিয়া পেছন ফিরিয়া দাঁড়াইয়া থাকার সময় প্রভাকে একটু মোটা মনে হইতেছে বটে। বাহিরের সঙ্গে ভেতরে প্রভার পরিবর্তন ঘটিয়াছে, কেবল তার নিজের পরিবর্তন নয়। ভূপেন ভাবে, এতগুলি বছর ধরিয়া চোখের সামনে ধীরে ধীরে প্রভার এই পরিবর্তন না ঘটিয়া যদি চোখের আড়ালে ঘটিত, আজ হয়তো প্রভাকে এত সহজে মনের কথা সে বলিতে পারিত না। ইচ্ছা থাকিলেও সাহস হয়তো হইত না। প্রভা ফিরে আসিয়া সামনে একটা চেয়ারে বসিল। তার মুখ দেখিয়া বুঝিবার উপায় নাই ভূপেনের আকস্মিক আত্মপ্রকাশ তাকে কিছুমাত্র বিস্মিত বা বিচলিত করিয়াছে। তার শান্ত নির্বিকার মুখের ভাব দেখিয়া ভূপেন ক্ষুব্ধ হইয়া উঠিল
এখনও সব আলোচনা থাক ভূপেনবাবু। কালো প্রভা তাকে ভূপেনবাবু বলিয়াছে, 8-9 বছর ধরিয়া বলিয়া আসিতেছে। অনেকদিন আগে হয়তো প্রভা আপনি ছাড়িয়া তুমিতে নামিয়া আসিতে পারিত, শুধু চলিয়া আসিতেছিল বলিয়াই অভ্যেসের মতো ভূপেনবাবু বলাটাই বজায় থাকিয়া গিয়াছে। আজ সম্বোধনটা ভূপেনের কানে বিধিবার কোনো কারণ ছিল না। অবুঝ শিশুর মতো ভূপেন তবু এই অর্থহীন শব্দকে যাচাই সংকেতের অর্থ দিয়া মনে মনে অসন্তুষ্ট হইয়া উঠিল। কেন? আপনার যেরকম মানসিক অবস্থা, আমার মানসিক অবস্থা ঠিক আছে। তাই কি থাকতে পারে? বৌদি আর নন্তুর জন্য আপনার মন। ওদের কথা বাদ দাও প্রভা, ওদের আমি ভুলতে চাই। ভুলতে চাইলে কি ভোলা যায়? ভুলবার কথা হলে ভুলবার জন্য চেষ্টা করতে হয় না, আপনা থেকেই মানুষ ভুলে যায়। আপনি আজ যা বললেন কেবল আমার জন্য বলেননি, তাহলে এত শিগগির বলতে পারতেন না। ওদের জন্য আপনার ভয়ানক কষ্ট হচ্ছে, সেই কষ্ট সইতে পারছেন না বলেই এত ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি ভাবছেন অন্যরকম, কিন্তু আপনার মনের তলে তাগিদ আছে, যে কোনো উপায়ে হোক কষ্টটা যাতে সহ্যের সীমায় আনা যায়। ভূপেন আহত বিস্ময়ে প্রভার মুখের দিকে চাহিয়া থাকে। কোনোদিন সে প্রভাকে মুখে কিছু বলে নাই, অন্যভাবে জানানোর কোনো চেষ্টাও করে নাই। তবু এতকাল তার ধারণা ছিল প্রভা সব জানে। একটা অনির্দিষ্ট সুখের মতো এই ধারণা তার মনে দিনের পর দিন স্থান পাইয়া আসিয়াছে। আর কিছু না হোক, প্রভা সব জানে। কতদিন প্রভার সঙ্গে নন্তুর অসুখের কথা আলোচনা করিতে করিতে দুজনে তারা নির্বাক হইয়া গিয়াছে। প্রভার ক্লিষ্ট মুখে গভীর শ্রান্তির ছাপ দেখিয়া সে কি করিবে ভাবিয়া পায় নাই। তারপর প্রভার মুখে ধীরে ধীরে শান্তি ও তৃপ্তির লাবণ্য ঘনে আসিতে দেখিয়া নিজেও যে কি গভীর স্বস্তি বোধ করিয়াছে বলিবার নয়। ভাবিয়াছে হতাশার মধ্যে প্রভা হয়তো সান্ত্বনা খুঁজিয়া পাইল। এতক্ষণে তার মনে পড়িয়া গেল যে সে একা নয়, সামনে যে মানুষটা বসিয়া আছে সেও তাকে চায়। আজ প্রভা তার ব্যাকুলতার মানে করিতেছে অন্যরকম। স্ত্রী পুত্রের শোকে তার মাথা খারাপ হইয়া গিয়াছে, তাই সে তাকে চায় শোকের অসহ্য জাল আর মলম হিসেবে। 8 বছর ধরিয়া তার মনকে জানিয়া রাখিলে তার কথার এ ব্যাখ্যা করা তো প্রভার পক্ষে সম্ভব হইত না। প্রভা আবার বলিল, ছুটি নেবেন বলেছিলেন, তাই করুন। আপনি ছুটি নিয়ে ঘুরে আসুন বাইরে থেকে, মন শান্ত হয়ে যাবে। মন তো বিশেষ অশান্ত মনে হচ্ছে না প্রভা। নিজেই তো বললেন। তুমি যা বলছো আমি তা বলিনি। আপনি কি বলতে চান বৌদি আর নন্তুর জন্য আপনার একটু কষ্ট হয়নি? ওদের ভুলে গেছেন? অমন কথা বলতে চাইব কেন? তাই তো মানে দাঁড়ায় আপনার ব্যবহারের। হয় ওদের শোকে দিশেহারা হয়ে গেছেন, নয় ওদের মনে নেই। আর কি মানে হতে পারে বলুন? এতদিন পরে প্রভাকে মানে বুঝাইয়া বলিতে হইবে? তুমি জানো না মানে? ভেবে তো পাচ্ছি না। অভিভূতের মতো খানিক্ষণ বসিয়া থাকিয়া ভূপেন হঠাৎ উঠিয়া দাঁড়াইল। শোক দুঃখে ভরা জীবনে তার আজ প্রথম এক যন্ত্রণাদায়ক ধাঁধা আসিয়াছে। মিথ্যার ভুলে ভরা এক অবিশ্বাস্য দুর্বোধ্য অভিজ্ঞতা। যাওয়ার সময় প্রভা মৃদুস্বরে বলিল, রাগ করলেন? ভূপেন বলিল, না, রাগ করার কি আছে। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস ধরা বাঁধা জীবন এর প্রথম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে।
আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।